কার্যকারণ সম্বন্ধ। দর্শনশাস্ত্রে কার্যকারণ সম্বন্ধ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের চারপাশে প্রতিনিয়ত অসংখ্য ঘটনা ঘটছে। প্রতিটি ঘটনার পেছনে কোনো না কোনো কারণ থাকে। কারণ ছাড়া কোনো কার্য কিন্তু সংঘটিত হয় না। তাই কারণ এবং কার্যের মধ্যে এক ধরনের সম্পর্ক রয়েছে, এবং এই কার্যকারণ সম্পর্কটা ব্যাখ্যা করতে গিয়ে দর্শনশাস্ত্রে কার্যকারণ তত্ত্বের উদ্ভব হয়েছে। সহজভাবে যদি বলি তাহলে বলতে হয়, যার জন্য কোনো কিছু ঘটে তাকে বলা হয় কারণ, এবং যেটা ঘটে সেটাকে বলা হয় কার্য। যেমন উদাহরণ হিসেবে যদি বলতে হয় যে আগুনটা হলো কারণ এবং ধোঁয়াটা হলো কার্য, এবং বীজ থেকে যে চারাগাছ উৎপন্ন হয় তাহলে বীজ হলো কারণ এবং চারাগাছ হলো বা বৃক্ষ হলো তার কার্য। তাহলে কারণ কখনো এমন হয় না যে একা একা রয়েছে। কারণ আছে মানে তার কোনো একটা কার্য রয়েছে, বা কার্য রয়েছে মানে সেটা কোনো না কোনো কারণ থেকে উৎপন্ন হয়েছে। এবার এই যে কারণ এবং কার্যের যে ধারণা, সেই মনে রাখতে হবে তোমাদের সবসময় কারণ হলো কার্যের আগের ঘটনা। কিন্তু কীরকম আগের ঘটনা না, নিয়ত পূর্ববর্তী ঘটনা। অর্থাৎ কার্য সংঘটিত হওয়ার আগে কারণ অবশ্যই উপস্থিত থাকে। কার্য হলো কারণের নিয়ত পরবর্তী ঘটনা, অর্থাৎ কার্য হলো কারণের নিয়ত পরবর্তী ঘটনা। কারণ উপস্থিত হলে নির্দিষ্ট পরিস্থিতিতে কার্য অবশ্যই সংঘটিত হয়। উদাহরণ হিসেবে বলা যায়, আগুন থাকলে তাপ উৎপন্ন হবে। এখানে আগুন হলো কারণ এবং তাপ হলো তার কার্য। কারণ এবং কার্যের মধ্যে একটি ব্যতিক্রমহীন অপরিবর্তনীয় সম্পর্ক বর্তমান, এবং এই যে কারণ এবং কার্যের মধ্যে এই ব্যতিক্রমহীন অপরিবর্তনীয় সম্পর্ক, সেটাকেই কিন্তু কার্যকারণ সম্পর্ক বলছে। এই যে দুটি ঘটনা যদি একই সঙ্গে ঘটে তাহলে কিন্তু তাদেরকে আমরা বলবো না যে এদের মধ্যে কার্যকারণ সম্পর্ক আছে। আমরা জেনেছি যে প্রথমে যেটা ঘটে সেটা কারণ, পরে যেটা ঘটে সেটা কার্য। এবং যদি ঘটনা এরকম হয় যে দুটি ঘটনা একসঙ্গে ঘটছে, একটা ঘটলে আরেকটা ঘটছে, অর্থাৎ কার্যকারণের যদি সহ অবস্থানটাকে আমরা যদি দেখি, তাহলে সেটা কি কার্যকারণ বলবো? অর্থাৎ সহ অবস্থান এবং কার্যকারণের মধ্যে সম্বন্ধের মধ্যে একটা পার্থক্য রয়েছে, সেটা আমাদের বুঝতে হবে। দুটি ঘটনা একই সঙ্গে ঘটলে তাদের মধ্যে কার্যকারণ সম্পর্ক আছে সেটা বলা যায় না। যেমন দিনের পরে রাত হয়, জোয়ারের পরে ভাটা হয়। এখানে কিন্তু দিন এবং রাত্রি পরস্পর একই সঙ্গে ঘটলেও দিনকে রাত্রির কারণ, জোয়ারকে ভাটার কারণ কিন্তু বলা যায় না। তাহলে এই যে দিনের পর রাত আসে, জোয়ারের পর ভাটা আসে, বা মুরগি ডাকার পরে সূর্য ওঠে, হ্যাঁ, তো এইগুলো হচ্ছে কার্যকারণের সহ অবস্থান হলেও এগুলোকে কিন্তু কার্যকারণ বলা যায় না। কেন বলা যায় না? তার কারণ হচ্ছে কার্যকারণ সম্পর্ক যেটা, সেটা হবে অনিবার্য, কিন্তু কার্যকারণ সহ অবস্থানের যে সম্পর্ক সেটার মধ্যে অনিবার্যতা থাকে না। বুঝতে পারছি? এরপরে তোমাদের জানতে হবে যে কি এমন বৈশিষ্ট্য থাকলে আমরা বলবো যে সেটা কারণ। কারণের মধ্যে কি এমন বৈশিষ্ট্য থাকলে তাকে আমরা কারণ বলবো? প্রথমত যেটাকে আমরা কারণ বলবো না, সেটা পূর্ববর্তীতা হতে হবে। অর্থাৎ কারণ সর্বদা কার্যের পূর্বে অবস্থান করবে। যেমন আগুন আগে সৃষ্টি হয়, তারপরে কিন্তু ধোঁয়া দেখা যায়। তাহলে কারণ সবসময় পূর্বে থাকবে, এটা হলো কারণ একটা বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে কারণ পূর্বে থাকলেও সেটা কীরকম পূর্বে হবে না, নিয়ত পূর্ববর্তীতা হবে, অর্থাৎ নিয়ত পূর্বে হবে। কারণ এবং কার্যের মধ্যে নিয়ত সম্পর্ক থাকবে। যখনই আগুন থাকবে তখনই কিন্তু তাপ থাকবে, এরকম নিয়ত সম্বন্ধ থাকবে, হ্যাঁ, কারণ এবং কার্যের মধ্যে। এবং কারণ এবং কার্যের মধ্যে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা হতে হবে শর্তান্তরহীনতা, হ্যাঁ।
আনকন্ডিশনাল হতে হবে, কার্যকারণ সম্পর্ককে আনকন্ডিশনাল হতে হবে, কোনো শর্তের উপর নির্ভর করে হওয়া চলবে না। এবং অপরিবর্তনীয়তা, একই কারণ সর্বদা এক ধরনের কার্য উৎপন্ন করে। জলকে উত্তপ্ত করলে তা বাষ্পে পরিণত হয়। কার্যকারণের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে অপরিবর্তনীয় হতে হবে এবং সেটা শর্তান্তরহীন হতে হবে এবং নিয়ত পূর্ববর্তীতা থাকতে হবে। হ্যাঁ, এবং কার্যকারণ সম্পর্ক পূর্ব হলেও সেটাকে নিয়ত পূর্ববর্তী হতে হবে। যদি নিয়ত পূর্ববর্তী না হয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু দোষ হবে, শর্তান্তরহীন না হলে সেক্ষেত্রেও দোষ হবে। সেই দোষগুলো কিন্তু ইন্ডিয়ান ফিলোসফিতে খুব ভালো করে আলোচনা করা হয়েছে, ওয়েস্টার্ন ফিলোসফিতেও আলোচনা করা হয়েছে, সেগুলো আমি আলাদা অন্য একদিন ভিডিওতে বলবো। এখানে বললে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আমি বলছি না। এবং ন্যায় দর্শনেও কিন্তু এই কার্যকারণ সম্পর্কের এই যে বৈশিষ্ট্যগুলো খুব ভালোভাবে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা দেখছি কারণ হচ্ছে যেটা হচ্ছে কি না নিয়ত পূর্ববর্তী এবং শর্তান্তরহীন এবং অপরিবর্তনীয়, সেটা হচ্ছে কারণ। তাহলে কার্য কি হবে? কার্য হবে না কারণের নিয়ত শর্তান্তরহীন অপরিবর্তনীয় অব্যবহিত পরবর্তী ঘটনা। বুঝতে পারছি? এবার জন স্টুয়ার্ট মিল, পাশ্চাত্য দার্শনিক জন স্টুয়ার্ট মিল, হ্যাঁ, তিনি কি বলছেন কার্যকারণ সম্পর্কে? তিনি বলছেন যদি কোনো ঘটনা শর্তান্তরহীন এবং অপরিবর্তনীয়ভাবে পূর্ববর্তী কোনো ঘটনাকে অনুসরণ করে, তাহলে সেই পূর্ববর্তী ঘটনাটা হবে কি কারণ। যদি কোনো ঘটনা শর্তান্তরহীন ও অপরিবর্তনীয়ভাবে পূর্ববর্তী কোনো ঘটনাকে অনুসরণ করে, তাহলে সেই পূর্ববর্তী ঘটনাকে কারণ বলা হবে। মিলের মতে কারণ এবং কার্যের মধ্যে নিয়ত অব্যভিচারী সম্বন্ধ থাকবে কারণ এবং কার্যের মধ্যে। তিনি বৈজ্ঞানিক পদ্ধতিতে কারণ এর অনুসন্ধানের জন্য তিনি এতে 5টি পদ্ধতির কথা বলেছেন। সেইগুলো তোমরা পড়বে। মিলের এক্সপেরিমেন্টাল পদ্ধতি 5টা, অন্বয় পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি, অন্বয় ব্যতিরেকী পদ্ধতি, সহপরিবর্তন পদ্ধতি, পরিশেষ পদ্ধতি। এই 5টি পদ্ধতির কথা বলেছেন তিনি। কিসের জন্য? না কার্যকারণ সম্পর্ককে আবিষ্কার করার জন্য। টমাস রিড তিনি কার্যকারণ সম্পর্কে কি বলেছেন? কার্যকারণ সম্পর্কের তিনি সংজ্ঞা দিতে গিয়ে বলছেন, তিনি কার্যকারণ সম্পর্কের সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলছেন যে কারণ হলো কার্যের অব্যবহিত শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। হ্যাঁ, টমাস রিড বা কার্ভেট রিড তিনি কার্যকারণের সংজ্ঞা দিতে গিয়ে তিনি 2টো লক্ষণ দিয়েছে, একটা গুণগত লক্ষণ, একটা পরিমাণগত লক্ষণ। গুণের দিক থেকে কারণ হলো কার্যের নিয়ত শর্তান্তরহীন অপরিবর্তনীয় অব্যবহিত পূর্ববর্তী ঘটনা, এবং পরিমাণের দিক থেকে কারণ এবং কার্য হলো সমপরিমাণ। রিডের মতে কারণ কেবল পূর্ববর্তী ঘটনা নয়, বরং পূর্ববর্তী ঘটনা যা সরাসরি কার্যকেও উৎপন্ন করে। এবার কারণ আর হেতুকে অনেক সময় অনেকজন একই বলে মনে করে, যে কারণ এবং হেতু দুটো এক, কিন্তু দর্শনে কারণ এবং হেতু কিন্তু এক জিনিস নয়। কীরকম তাদের মধ্যে পার্থক্য রয়েছে? না, কারণ বলতে বাস্তব জগতে ঘটনাকে ব্যাখ্যা করে, মানে কারণ সেটা বাস্তব জগতের কোনো না কোনো ঘটনাকে ব্যাখ্যা করবে, এবং কারণ মানে সেটা কার্যকে উৎপন্ন করবে এবং সেটা প্রকৃতির সঙ্গে সম্পর্কিত হবে। কিন্তু যেটা হেতু, সেটা প্রতিষ্ঠিত যুক্তির উপরে, অনুমানের উপর ভিত্তি করে সেটা প্রতিষ্ঠিত, চিন্তা এবং বিচার ক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। তাহলে দেখছি যে কারণ আর হেতু কিন্তু এক নয়। কারণের সঙ্গে বাস্তব জগতের যে ঘটনা সেটা ব্যাখ্যা করে কারণ, এবং কারণ মানে একটা কার্য থাকবে, কিন্তু যেটা হেতু সেটা যুক্তি দ্বারা প্রতিষ্ঠিত, সেটার ভিত্তি হচ্ছে অনুমান, এইগুলো। এবার এই কারণ সম্পর্কে লৌকিক বা সাধারণ মত রয়েছে। সাধারণ মানুষ কার্যকারণ সম্পর্কে কি মনে করে? সাধারণ মানুষের ধারণা অনুযায়ী কারণ হলো এমন এক প্রকার শক্তি যা সক্রিয়ভাবে একটা কার্যকে উৎপন্ন করে। জলের মধ্যে একটা শক্তি আছে যে কিনা কী করে? তৃষ্ণাকে নিবারণ করে। আগুনের মধ্যে একটা শক্তি আছে যে কিনা বিষয়বস্তুকে পুড়িয়ে ফেলে। এইগুলো হচ্ছে লৌকিক মত। যেমন উদাহরণ দিই, যে বীজ থেকে চারা গাছ উৎপন্ন হয়, তাহলে বীজের মধ্যে একটা শক্তি আছে যেটা চারা গাছ উৎপন্ন করে। আগুন কাঠকে পোড়ায়, আগুনের মধ্যে একটা শক্তি আছে কাঠকে পোড়ানোর। হ্যাঁ, সূর্য আলো পৃথিবীতে আলোকিত করে, তাহলে সূর্যের মধ্যে একটা শক্তি আছে পৃথিবীকে আলোকিত করার মতো। তাহলে এই মত অনুসারে কার্য এবং কারণের যে সম্পর্ক, সেটা হলো উৎপাদক ও উৎপন্নের সম্পর্ক। অর্থাৎ কারণের মধ্যে এমন শক্তি আছে যেটা কিনা কার্যকে সৃষ্টি করে।
বুঝতে পারছি। এবার বৈজ্ঞানিক মত, সাধারণ মত জানলাম, কার্ভের রিড কী বললো জানলাম, মিল কী বললো সেটা জানলাম। এবার বৈজ্ঞানিক মতবাদ, বিজ্ঞানে কার্যকারণ সম্পর্কে কী বলেছে সেটা জানতে হবে। বিজ্ঞান কার্যকারণ সম্বন্ধে, মানে এই যে কার্যকারণ সম্বন্ধ, সেই সম্বন্ধটাকে ব্যাখ্যা করতে গিয়ে সেখানে শক্তির রূপান্তরের মাধ্যমে বিষয়টাকে ব্যাখ্যা করা হয়েছে। বিজ্ঞানের একটি নীতি রয়েছে, সেটা হচ্ছে এক্স নিহিলো নিহিল ফিট, অর্থাৎ শূন্য থেকে নাকি কোনো কিছুর উৎপত্তি হয় না। বিজ্ঞানে বলা হয় শক্তি সৃষ্টি হয় না, শক্তির আবার বিনাশও হয় না, মানে এনার্জি যেটাকে বলছি সেটাকে সৃষ্টিও হয় না, সেটা ধ্বংসও হয় না। শক্তি কেবল কি হয়, কেবল এর রূপান্তর হয়, এর পরিবর্তন হয়। একটা বিষয় থেকে আরেকটা বিষয়তে রূপান্তরিত হয় বা পরিবর্তিত হয়। যেমন বৈদ্যুতিক শক্তি থেকে তাপ শক্তি, তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তি। তো এইভাবে শক্তিতে রূপান্তরিত হয়। শক্তিটা কোনো দিন না উৎপত্তি হয় না ধ্বংস হয়, সেটা কি হয় না, পরিবর্তিত হয়। এটা বিজ্ঞানে বলা হয়েছে। এবার কার্যকারণ সম্পর্কে বুদ্ধিবাদী মতবাদ, মানে প্রসক্তি তত্ত্ববাদীরা কি বলেছে সেটা একটু জানতে হবে। বুদ্ধিবাদী বলতে দেকার্ত, স্পিনোজা, লাইবনিজ, তারা কার্যকারণ সম্পর্কে কি বলছে একটু জানতে হবে। বুদ্ধিবাদীরা মনে করেন কারণ এবং কার্যের মধ্যে অনিবার্য এবং আবশ্যিক সম্পর্ক রয়েছে। এই মতবাদরা সমর্থন করেন দেকার্ত, স্পিনোজা। এদের মত অনুসারে কারণের মধ্যে কার্য সুপ্ত অবস্থায় নিহিত থাকে। কারণ উপস্থিত হলে কার্য অবশ্যই উৎপন্ন হবে। কারণ এবং কার্যকে আলাদা করে কিন্তু ভাবা যায় না। কারণ এবং কার্যের মধ্যে অনিবার্য সম্বন্ধ, আবশ্যিক সম্বন্ধ আছে, মানে অনিবার্য সম্বন্ধ আছে মানে একটা ঘটলে কিন্তু একটা ঘটবেই। আবশ্যিক সম্বন্ধ হচ্ছে এমন এক প্রকার সম্বন্ধ যে সম্বন্ধটাকে কিন্তু অস্বীকার করা যায় না, এরকম সম্বন্ধ রয়েছে। এবার কার্যকারণ তত্ত্ব সম্পর্কে প্রসক্তি সম্বন্ধটা কি সেটা বুঝতে হবে। বুদ্ধিবাদীদের মত অনুসারে তারা যে প্রসক্তি সম্বন্ধের কথা বলেন, নেসেসারি কানেকশানের কথা বলেন, সেখানে বলা হয় যে হেতুবাক্যের সঙ্গে সিদ্ধান্তের একটা আবশ্যিক সম্বন্ধ রয়েছে। অর্থাৎ যে ক্ষেত্রে হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্ত অবশ্যই সত্য হবে। যেমন আমি বললাম, যেমন ধরো সকল মানুষ হয় মরণশীল, কথাটা কি সত্য। বললাম রাম হয় মানুষ বা আমি হই মানুষ, কথাটা কি সত্য। এবার আমি যদি বলি আমি মরণশীল নয়, এইটা কিন্তু মিথ্যা। প্রসক্তি তত্ত্ববাদীরা বলছেন দুটো আশ্রয়বাক্য সত্য হলে বা আশ্রয়বাক্য সত্য হলে সিদ্ধান্ত অবশ্যই সত্য হবে, মিথ্যা হবে না। তাহলে সেক্ষেত্রে আশ্রয়বাক্যের সাথে সিদ্ধান্তের যে সম্পর্ক সেটাকে বলা হয় প্রসক্তি সম্বন্ধ। হেতুবাক্যের সাথে সিদ্ধান্তের যে সম্বন্ধ সেটাকে অনিবার্য সম্বন্ধ বলছে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো, সব মানুষ মরণশীল, সক্রেটিস মানুষ, দুটো সত্য কথা, সক্রেটিস মরণশীল। দেখো, দুটো আশ্রয়বাক্য সত্য, সিদ্ধান্ত সত্য হয়েছে, মানে এই আশ্রয়বাক্যের সঙ্গে সিদ্ধান্তের যে সম্পর্ক সেটা অনিবার্য সম্বন্ধ হলো। এবার এই যে কার্যকারণ সম্পর্কে প্রসক্তি সম্বন্ধ, এই বিষয়ে ইউইং কি বলেছে? ইউইং হচ্ছে, তিনি কিন্তু কার্যকারণ বিষয়ে যে মত স্বীকার করেন সেটা কিন্তু প্রসক্তি তত্ত্ব। এটা মনে রাখবে, পরীক্ষা অনেক সময় পড়ে কার্যকারণ সম্পর্কে প্রসক্তি তত্ত্ব কে স্বীকার করে। তাহলে অনিবার্য সম্পর্ক না থাকলে, বলছে কার্য এবং কারণের মধ্যে অনিবার্য সম্পর্ক যদি না থাকতো তাহলে কারণ থেকে কার্যকে কিন্তু অনুমান করা যেত না। আর আমরা যেহেতু কারণ থেকে কার্যকে অনুমান করতে পারি, সেহেতু এটা স্বীকার করতে হয় যে কার্যকারণের মধ্যে এক প্রকার অনিবার্য সম্বন্ধ রয়েছে। তার মতে কার্যকারণ সম্বন্ধে অবশ্যই একটি আবশ্যিক বা নেসেসারি সম্পর্ক আছে বলেই কিন্তু কারণ থেকে কার্যকে বা কার্য থেকে কারণকে আমরা অনুমান করি। এবার অভিজ্ঞতাবাদী দার্শনিক ডেভিড হিউম, তিনি কার্যকারণ তত্ত্ব সম্পর্কে কি বলেছে সেটা একটু জানতে হবে। ডেভিড হিউম কার্যকারণ তত্ত্বের ইতিহাসে একটা বিপ্লব তিনি ঘটান। তার মত অনুসারে কারণ এবং কার্যের মধ্যে কোনো অনিবার্য সম্পর্ক নেই। তাহলে দেখো, এতক্ষণ পর্যন্ত সাধারণ মানুষ বলছে একটা অনিবার্য সম্বন্ধ রয়েছে, বুদ্ধিবাদীরাও বলছে আছে, ইউইং বলছে আছে, বিজ্ঞানেও স্বীকার করছে আছে, সাধারণ মানুষও বলছে আছে, কিন্তু ডেভিড হিউম এদের বিপরীত কথা বলছে যে কার্যকারণের মধ্যে কোনো অনিবার্য সম্পর্ক নেই। তাহলে কি রয়েছে না, আমরা কেবল দেখি যে একটি ঘটনার পরে আরেকটি ঘটনা নিয়মিতভাবে ঘটে। এই নিয়মিত অবস্থাকেই, মানে অবস্থানকেই, সহাবস্থানকেই আমরা কার্যকারণ বলে ভুল করি। তাহলে আমরা যে কার্যকারণ যেটাকে বলছি, হিউম বলছেন সেটা আমাদের ভুল, আমাদের ভ্রান্তির কারণে একটাকে কারণ একটাকে কার্য বলছি। তাহলে কার্যকারণের মধ্যে কোনো অনিবার্য সম্পর্ক নেই। তিনি
এই কার্যকারণ তত্ত্বকে ব্যাখ্যা করতে গিয়ে সদর্থক দিক এবং নঙর্থক দিক দিয়েছেন, এবং তিনি নঙর্থক দিকে দেখানোর চেষ্টা করেছেন যে আসলে কার্যকারণ সম্পর্কটা কি নয়, এবং সদর্থক দিকে তিনি দেখানোর চেষ্টা করেছেন যে কার্যকারণটা তত্ত্বটা কী। অর্থাৎ সেখানে তিনি তার কার্যকারণ তত্ত্ব সম্পর্কে যুগান্তকারী যে আবিষ্কার সতত সংযোগ তত্ত্ব বা থিওরি অফ কনস্ট্যান্ট কনজাংশন, এইটা নিয়ে তিনি আলোচনা করেছেন। হিউমের গুরুত্বপূর্ণ ধারণা হলো অনিবার্যতা বস্তুগত নয়, অনিবার্যতা হলো মানসিক। অর্থাৎ আমরা বহুবার দুটো ঘটনাকে একসঙ্গে ঘটতে দেখে অভ্যস্ত হয়ে যাই যে একটা ঘটলে আরেকটা ঘটবে, ফলত আমাদের মনে প্রত্যাশা জন্মায় যে ভবিষ্যতেও এরকম একটা ঘটনা ঘটলে আরেকটা ঘটনা ঘটবে। এই অভ্যাস থেকেই কিন্তু এই কার্যকারণের ধারণা জন্মায় বলে তিনি মনে করেন। তার মত অনুসারে কারণের কোনো গোপন শক্তি নেই। বলছে আমি দেখতে পাই একটা বিলিয়ার্ড বল, একটা মার্বেল যদি একটা মার্বেলকে আঘাত করে তাহলে দ্বিতীয় মার্বেলটি গতিশীল হয়, কিন্তু আমি অভিজ্ঞতার মধ্যে দিয়ে দেখতে পাই প্রথম মার্বেলটা দ্বিতীয় মার্বেলটিকে আঘাত করলে এবং দ্বিতীয় মার্বেলটি হচ্ছে গতিশীল হলো, কিন্তু প্রথম মার্বেলের মধ্যে এক প্রকার শক্তি ছিল যেটা দ্বিতীয় মার্বেলের মধ্যে সঞ্চারিত হওয়ার জন্য মার্বেলটি গতিশীল হয়েছে, সেই শক্তিকে আমি অভিজ্ঞতার দ্বারা পাই না। আর যেহেতু পাই না সেহেতু তাদের মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক নেই। যেটা রয়েছে সেটা হচ্ছে কি না মানসিক অভ্যাসের ফলে, মানসিক সম্বন্ধের ফলে দুটি ঘটনাকে 100 বারেরও বেশি ঘটতে দেখে আমরা প্রথম ঘটনাটিকে কারণ এবং দ্বিতীয় ঘটনাটিকে কার্য বলে ভুল করি। তাহলে দেখছি যে হিউম বলছেন কারণ হলো এমন একটি বিষয় যাকে আমরা মানে কী বলা যায়, যাকে অপর আরেকটি ঘটনা অনুসরণ করে, এবং কারণ উপস্থিত হলে কার্য সম্পর্কে কিন্তু একটা প্রত্যাশা জন্মায়। যে কারণ আছে মানে কেউ কেউ হয়তো জল পান করেছে, আমরা প্রত্যাশা করি যে তার তৃষ্ণা নিবারণ হবে, কেউ বিষ পান করেছে আমরা প্রত্যাশা করি নিশ্চয়ই সে মারা যাবে। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো বলছি এইগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা এসএলএসটি পরীক্ষা দেবে, যারা নেট সেটের জন্য পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ, এবং যারা ক্লাস 11-12 পড়াশোনা করছো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবার হিউমের যে কার্যকারণ তত্ত্ব, এই কার্যকারণ তত্ত্বের কিন্তু সমালোচনা করা যায় অনেক। হ্যাঁ, কেন বলছে যদি সতত সংযোগ তত্ত্বকে স্বীকার করি, অর্থাৎ দুটি ঘটনাকে বারবার একই সঙ্গে ঘটতে দেখে প্রথম ঘটনাকে কারণ দ্বিতীয় ঘটনাকে যদি কার্য বলি, তাহলে দিনের পরে তো রাত আসে, তাহলে কি দিন রাত্রির কারণ বলবো? আবার শিশুদের কেশ উদ্গমনের পরে তো তার দাঁত উদ্গমন হয়, তাহলে কি আমরা কি বলবো দাঁত উদ্গমন কার্য কেশ উদ্গমন কারণ, এরকম কি বলবো? নিশ্চয়ই নয়। এটা হচ্ছে ওদের সমালোচনা। আবার কার্যকারণ সম্পর্ক কেবল মানসিক নয়, প্রকৃতির মধ্যে একটি বাস্তব নিয়ম কাজ করে, এবং সেই বাস্তব নিয়মটা হলো কার্যকারণ নিয়ম, হ্যাঁ, যেটাকে হিউম অস্বীকার করেছে। এবার আমরা দেখছি যে কার্যকারণ সম্পর্কে কান্ট কি বলছেন। কান্ট তো একজন বিচারবাদী দার্শনিক, তিনি কি বলছেন না ইমানুয়েল কান্ট হিউমের মতবাদকে সমালোচনা করে তিনি বলছেন কার্যকারণের যে ধারণা সেটা কিন্তু অভিজ্ঞতা থেকে আসে না। এই কার্যকারণের ধারণা এটা হচ্ছে একটা পূর্বদসিদ্ধ অ্যাপ্রারি জাজমেন্ট বা অ্যাপ্রারি কনসেপ্ট, হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের জ্ঞানের একটা ফর্ম, আকার, বুদ্ধির একটা আকার বলে তিনি এই কার্যকারণ তত্ত্বকে তিনি ধরেছেন। হ্যাঁ, এটি মানুষের মনের একটা পূর্বদসিদ্ধ বিভাগ বা প্রকার বলে তিনি দাবি করেছেন। মানুষ জন্মগতভাবেই কার্যকারণের ধারণা নিয়ে চিন্তা করে, তাই কার্যকারণ সম্পর্ক কেবল অভ্যাসের ফল নয়, এটা হচ্ছে জ্ঞান গঠনের মৌলিক শর্ত। তাহলে কান্ট কার্যকারণ সম্পর্কে কি বলেছেন না জ্ঞান গঠনের মৌলিক শর্ত বলেছেন। আর হিউম কি বলেছেন না হিউম কার্যকারণ সম্পর্কে বলেছে আগে যেটা ঘটবে সেটা কারণ, পরে যেটা ঘটবে সেটা কার্য, এবং কার্যকারণের মধ্যে যে সম্পর্ক সেটা সতত সংযোগ সম্পর্ক। দুটি ঘটনাকে 100 বারের বেশি দেখবো যে কি বলবো একটা ঘটনা ঘটলে আরেকটা ঘটনা ঘটছে, তখন তাদের মধ্যে একটা কার্যকারণ সম্পর্ক আছে বলে স্বীকার করব। এবং তিনি কার্যকারণের মধ্যে মানসিক সম্পর্ককে তিনি স্বীকার করেছেন, এবং কার্যকারণের মধ্যে যে অনিবার্য সম্পর্ক রয়েছে বলে বুদ্ধিবাদী দার্শনিক, অভিজ্ঞতাবাদী দার্শনিক সকলে দাবি করেন, সাধারণ মানুষ দাবি করেন, সেটা না তো অভিজ্ঞতার দ্বারা প্রমাণ করা যায় না তো বুদ্ধি দ্বারা প্রমাণ করা যায়। বলছে যদি কার্যকারণের মধ্যে যদি অনিবার্য সম্বন্ধ থাকতো তাহলে কারণকে বিশ্লেষণ করলে কার্যের ধারণা পাওয়া যেত। হ্যাঁ, যেমন জল পান করলে তৃষ্ণা নিবারণ হয়, জলকে বিশ্লেষণ করলে আমি হাইড্রোজেন এবং অক্সিজেন ধারণা পাই, তৃষ্ণা নিবারণের ধারণা আমি পাই না। তাহলে যেহেতু আমি কারণকে বিশ্লেষণ করে কার্যের ধারণা পাচ্ছি না, সেহেতু কার্যকারণের মধ্যে কোনো অনিবার্য সম্পর্ক নেই। তো এইভাবে হিউম কার্যকারণ তত্ত্বের তিনি ব্যাখ্যা করেছেন। আর ইউইং
কি না কার্যকারণের মধ্যে তিনি অনিবার্য সম্বন্ধ বা প্রসক্তি সম্বন্ধ স্বীকার করেছেন। প্রসক্তি সম্বন্ধটা কি? প্রসক্তি সম্বন্ধ হচ্ছে এমন এক প্রকার সম্বন্ধ যেখানে হেতুবাক্যের সঙ্গে সিদ্ধান্তের এক প্রকার সম্বন্ধ থাকে। কীরকম সম্বন্ধ? না যেখানে হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্ত অবশ্যই সত্য হবে, মিথ্যা হতে পারে না। এই যে সম্পর্ক, এইটা হচ্ছে প্রসক্তি সম্বন্ধ। এই প্রসক্তি সম্বন্ধকে স্বীকার করে ইউং। ইউং বলছেন কার্যকারণের মধ্যে যদি প্রসক্তি সম্বন্ধ না থাকতো তাহলে আমরা কখনো কারণকে দেখে কার্যকে অনুমান করতে পারতাম না, বা কার্যকে দেখে কারণকে অনুমান করতে পারতাম না। যেহেতু আমরা অনুমান করি সেহেতু স্বীকার করতে হয় এদের মধ্যে এক প্রকার অনিবার্য সম্পর্ক রয়েছে। হলো? এবার বুদ্ধিবাদী দার্শনিক কার্যকারণের মধ্যে এক প্রকার অনিবার্য সম্বন্ধ এবং আবশ্যিক সম্পর্ক আছে বলে স্বীকার করে। এবং বিজ্ঞানে বলা হয় কার্যকারণের সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে বলা হয় যে এই যে কার্যকারণ সম্পর্ক, সেখানে শক্তির, বিজ্ঞানে বলা হয় কার্যকারণ কি না একটা শক্তি। বলছে আর এই শক্তির না আছে উৎপত্তি, না আছে বিনাশ, এর শুধুমাত্র রূপান্তর আছে। হ্যাঁ, এই বিষয়টা ব্যাখ্যা করতে গিয়ে শক্তির অবিন্যশ্বরতার নীতি এবং বস্তুর অবিন্যশ্বরতার নীতির কথা বলা হয়েছে। সেইগুলো আমি পরে আবার যখন ক্লাস নেব, আমি ভিডিও বানাবো, সেখানে আমি এগুলো ব্যাখ্যা করব। এবং সাধারণ মানুষ মনে করেন যে কার্যকারণের মধ্যে এক প্রকার শক্তি আছে, যে শক্তির ফলে কি হয় না কারণ থেকে কার্য উৎপন্ন হয়। তাহলে এই যে আমি তোমাদের কারণ কি, কার্য কি, কার্ভেড রিড কি বললো, মিল কি বললো, হিউম কি বললো, ইউং কি বললো এবং কান্ট কি বললো, এইগুলো বিস্তারিত আমার এখানে ভিডিওগুলো থেকে স্ক্রিনশটগুলো নিয়ে তোমরা পড়ার চেষ্টা করবে, বিষয়টা বোঝার চেষ্টা করবে। এগুলো আসন্ন এসএলএসটি পরীক্ষার জন্য, নেট সেটের জন্য এবং যারা দর্শনশাস্ত্র স্টুডেন্ট তাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, যদি মনে হয় যে তোমাদের এইগুলো বিন্দুমাত্র কাজে লাগছে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে। আমি তোমাদের জন্য এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ।